নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে বিবাহ, যে এখন যে প্রত্যেকটা মাসে কিছু না কিছু বিবাহের একটা শুভ যোগ রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে পঞ্জিকা মতেই আমরা সেই জায়গাগুলো করে থাকি, আপনারা জানেন, এবং প্রত্যেকেও সেই অনুযায়ী করেন। কিন্তু এখানে যে বিবাহ কথাটার সঙ্গে অনেক কিছু যুক্ত। অর্থাৎ এখানে আপনি শাস্ত্রের দিকে যদি যান, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু তবু আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা থেকে বলি, তাহলে বিবাহের ক্ষেত্রে আমরা দেখেছি যে অষ্টকূটের বিচার, যে অষ্টকূট বিচার অর্থাৎ আমরা বলি জটুক বিচার। দেখবেন যে বিগত দিনের হয়তো এই জটুক বিচারের এই অ্যাস্ট্রোলজিটাকে অত গুরুত্ব অনেকে মানুষ দেয়নি, কিন্তু তারা গিয়ে সেই কন্যা পক্ষ বা বর পক্ষ তাদের বাড়িতে গিয়ে সেইখানে সশরীরে, অর্থাৎ তারা নিজেরা উপস্থিত থেকে সেখানে দেখতেন। অর্থাৎ সেই কন্যাটা দেখতে কেমন, মুখশ্রী কেমন আছে, চোখ কেমন আছে, নাক কেমন আছে, চুল কতটা আছে, পায়ের গোড়ালি কেমন আছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে, অর্থাৎ বয়স্ক কোনো মানুষ যেতেন এবং তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতেন। তাহলে এটা কিন্তু এই আজকের হঠাৎ করে না, এটা বিগত দিন ধরে হয়ে আসছে যে বিবাহের ক্ষেত্রে কন্যা বা বর পক্ষ এবং তারা সেখানে কন্যা এবং বরকে, অর্থাৎ এখানে বর এবং বউ যিনি হবেন তাকে কিন্তু ভালোভাবে দেখাশোনা করে তারপরে সিদ্ধান্ত নেবে সেখানে তার কন্যাকে বা তার পুত্রকে বিবাহ দেবে কি দেবে না। এটা একটা কিন্তু বিগত দিন ধরে হয়ে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এখন জটুক বিচারে যে জায়গাগুলো দেখি, সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট কানেকশন। কারণ একজনের ক্ষেত্রে দেখবেন যে হয়তো মুখমণ্ডলের কিছু জায়গার কিছু পরিবর্তন, সেক্ষেত্রে তার নির্দিষ্ট কানেকশন। আমরা বলি না যে ফেস রিডিং, অর্থাৎ সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কানেকশন। দেখবেন উপরের ঠোঁটটা কারো চওড়া, কারো মোটা, কারো সরু, তাহলে এগুলো কিন্তু তার কিছু কানেকশন দেখে তার আগামী জীবনের বিবাহিত জীবন কতটা ভালো হবে। তাহলে এরকমই দেখা গেল যে অনেকের জন্মছকে দেখা গেল যে হাতের যে আঙুল, তাহলে সেগুলো কিন্তু কানেকশন দেয়। গোড়ালি কি আছে সেটাও কিন্তু কানেকশন দেয়। কারণ গোড়ালির সঙ্গে বিশেষ করে কানেকশন দেয় তাদের কিন্তু দ্বাদশ ভাবের কানেকশন, যেটা দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের জায়গা। তাহলে দেখবেন যে পায়ের গোড়ালি বা পায়ের পাতা দেখা বিগত দিনের তারা কিন্তু দেখতেন। তারপর সেই কন্যা বা সেই যে বধূ হবে, অর্থাৎ যে বউ হবে, তার হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত কতটা লম্বা আছে সেগুলো দেখা হতো। কারণ ওইটার উপর ডিপেন্ড করবে তার আগামী দিনের আর্থিক জায়গা কতটা ভালো হয়, সে মানুষের সঙ্গে কতটা মিশুকি হবে, মানুষ সকলকে কিভাবে মেনে নিতে পারবে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন, এবং সেইটাই জন্মছকের কিছু গ্রহ নক্ষত্র, যেটা শাস্ত্র অনুযায়ী যেটাকে বলা হয় জটুক বিচার, যেটা অষ্টকটের বিচার বলা হয়। এছাড়াও কিন্তু বিবাহ আবার, এই যে বিবাহ যেটা দুটো পরিবারের মধ্যে কিন্তু মিল, দুটো পরিবারের মধ্যে কিন্তু মানসিক দিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে দুটো পরিবার যখন দুজনের মধ্যে আদান প্রদান, কথাবার্তা মিল, এবং সেই ক্ষেত্রে যে সম্পর্কের জায়গাটা যাতে ভালো থাকলে তাহলে কিন্তু সেই কন্যা বা সেই পুত্র তারাও সুখী হয়। এবং এটাও কিন্তু এই বিবাহের সঙ্গে যুক্ত। বিবাহের সঙ্গে আরো বিশেষ করে বিগত দিনে যুক্ত ছিল যে বিবাহ আমাদের বিভিন্ন শাস্ত্রের যে বিভিন্ন কাহিনী কিছু লিপিবদ্ধ রয়েছে, সেগুলো নিয়ে বলবো যে বিবাহ কত রকমের বিবাহ হয় এবং কোন বিবাহ কি ধরনের, সেক্ষেত্রে কতটা জাঁকজম প্রয়োজন, সেই জাঁকজমকের উপর ডিপেন্ড করে সেই বিবাহটা কি ধরনের বিবাহ হচ্ছে। তাহলে এগুলো নিয়েও তো আলোচনা করব। কিন্তু প্রথম অবস্থায় যে অষ্টকূটের যে বিচার বলা হয় সেটা বর্ণকূট, অর্থাৎ 8টা কূটের বিচার হয়, এবং 8টা কূটের সমষ্টিগত যে পয়েন্ট থাকে সেটা বলা হয় 36 পয়েন্ট টোটাল। এবং সেখানে বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, এবং বলা হচ্ছে গণকূট, রাশিকূট এবং নারীকূট, এই যে 8টা কূট রয়েছে,
এই 8টা কূটের নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এই 8টা কূটের কোথায় কোথায় করে বলা হচ্ছে বর্ণকূট। বর্ণকূট কি করে না, বর্ণকূট বিকাশ অর্থাৎ বৈদিক বিকাশের ক্ষেত্র রয়েছে। অর্থাৎ এই যে বর্ণকূটের যে একটা জাতক জাতিকার সঙ্গে কতটা প্রত্যেকটাই অ্যাডজাস্টমেন্ট রিলেটেড। কারণ একটা জাতক একটা জাতিকার সঙ্গে তাদের জীবনের কতটা অ্যাডজাস্টমেন্ট হবে, এই 8টা কূটের মধ্যে কানেকশন রয়েছে। এবং এই 8টা কূটের সঙ্গে প্রত্যেকটার কূট দেখবেন সেটাই ক্ষেত্রেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট, যে দুজনের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ বিবাহ সম্পর্কটা কিন্তু অ্যাডজাস্টের ওপরেই কিন্তু ডিপেন্ড করে। দেখবেন একজনের সঙ্গে আরেকজনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কি হচ্ছে না ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট না হওয়ার সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে অনেক। কারণ এখানে কিন্তু বেশ কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা একটু বলে নিই। কারণ এইটা অ্যাকচুয়ালি আমাদের এই সমাজের ক্ষেত্রে দেখবেন এখন শুক্র এবং রাহুর ওপর ডিপেন্ড করে। এই শুক্র এবং রাহু, শুক্র আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়, শুক্র আমাদের লাক্সারিয়াস ব্যাপারটাকে কানেক্ট করে দেয়। এবং এই শুক্রের এই কানেকশনের কারণে প্রত্যেকটা মানুষ সৌন্দর্য পিপাসু হয়ে পড়ে, এবং সমাজে সেটাই দেখাচ্ছে। এবং এই সৌন্দর্য পিপাসু হওয়ার কারণে মানুষ অনেক ক্ষেত্রে বিপথে পরিচালিত হয়ে যাচ্ছে। কারণ তার ওই চোখে যেটা ভালো লাগছে সেটাকে সে যখন অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা হয়তো সাধারণ পথে হচ্ছে না, তখন তারা অন্য পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে। কিন্তু তার পরিণতি কি হবে? পরিণতি তো নষ্ট, পরিণতি তো খারাপ, পরিণতি তো জায়গা, পরিণতি তো একদম নেগেটিভ ভাইব্রেশন, যেটা তার সর্বসম্মতভাবে সে শেষ হয়ে যেতে পারে। তাহলে তার পরিণতি কিন্তু সে ভাবছে না, সে ভাবছে ওই চোখে ভালো লাগছে সেটার দিকে আগাচ্ছে। সেটা আমি শুধুমাত্র এর কানেকশন না, বিবাহের কানেকশন বা কোনো ছেলে মেয়ের কানেকশন না, এখানে চোখে ভালো লাগা মানে অনেক সময় দেখা গেল যে দেখবেন যে এই মুহূর্তে আপনি ছোট দোকান, সেই দোকানের বেচাকেনা বন্ধ হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। কেন? কারণ এরা এখন জাতক জাতিকা বড় বড় মল, শপিং মল, কারণ এগুলো শুক্র কানেক্টেড প্রত্যেকটা জিনিস। বড় বড় শপিং মলের সেখানে একটা খুব ঝাঁ চকচকে দোকান দেবেন, দারুণ চলবে। প্রোডাক্টের দাম যত বেড়ে যাবে দারুণ চলবে, এবং কোয়ালিটি যদি একটু অন্য রকমের হয়, অর্থাৎ স্বাভাবিক জায়গার থেকে একটু অস্বাভাবিক জিনিস যদি নিয়ে আসেন, তাহলে সেটা দেখবেন খুব বেশি পরিমাণে চলছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা শুক্র কানেক্টেড, এবং যদি চোখে ভালো লাগে যাতে, তাহলে এই জিনিসগুলো দেখা যাচ্ছে বর্তমান সমাজে চলেছে, এবং এটা মানুষকে প্রভাবিত করছে। এবং তার জন্য প্রত্যেক মানুষ দেখবেন যে বিগত দিনে হয়তো পরিবারের একজনই ইনকাম করলেই তাতেই চলে যেত, কিন্তু এখন প্রত্যেকটা মানুষ তাদের ইনকাম করতে হচ্ছে, না হলে তার সংসার ভালোভাবে চলছে না। কারণ তাদের ওই যে লাক্সারিয়াস ব্যাপারটা চলে এসছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু সেটাই, কারণ এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েও সেই সম্পর্ক টিকে থাকবে আপনি আপনার ক্ষেত্রে কতটা লাক্সারিয়াস জায়গা আনছেন, এবং কতটা যে জিনিসটা আপনি ব্যবহার করছেন কতটা সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সেটার উপর। এবং ওইটা যখন আপনি অ্যাচিভ করতে যাবেন, তখন কিন্তু আপনার অর্থের জায়গায় টান দেবে, অর্থাৎ আপনার অর্থ লাগবে। এবং ওই অর্থটা দেখবেন যে মানুষ এখন কি হচ্ছে, যে ওই জিনিসটাকে কিনতেই হবে, তার জন্য কি না লোন নিয়ে কিনতে হবে, যেটা ইএমআই, ক্রেডিট কার্ড, ওই জিনিসটা কিনতেই হবে আমাকে, লোন নিয়েই কিনতে হবে, ইএমআইতেই কিনতে হবে। তারপরে যখন দেখবেন যে প্রতি মাসে যে ইনকাম করছেন টোটাল টাকাটা ওই দিকে চলে যাচ্ছে, তাতে কি হবে, আর অন্যান্য জিনিস কিনতে গেলে বা সংসার চালাতে গেলে তখন কি সমস্যা হচ্ছে, এবং সেটাও কিন্তু একটা এফেক্ট তাদের বৈবাহিক জীবনে বা স্বামী স্ত্রীর মধ্যেও পড়ে। এবং এটা তো বললাম যে শুক্র কানেক্টেড বা বর্তমান সমাজ ব্যবস্থা, কারণ এখানে রাহু কানেকশন হয়ে আছে। রাহুর আনলিমিটেড চাহিদা, রাহুর কোনোদিন পেট ভরে না, কারণ তার তো গলা কাটা, আপনারা জানেন, এর আগে বহু আলোচনা করেছি। তাহলে গলা কাটা যা খাবে সেইগুলো সব বেরিয়ে যাবে, এবং তার কোনোদিন পেটের তৃপ্তি মিটবে না।
এবং এটাও কিন্তু তার নিজের তার সঞ্চিত অর্থ ড্যামেজ করে ফেলা। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু তাদের বৈবাহিক জীবনে এফেক্ট করে। যে সকল জাতক জাতিকা বুঝবান, বোঝে, তারা সেটা সঠিক ওয়েতে চলে, না হলে বেঠিক পথে চলতে গিয়ে তাদের সম্পর্ক পর্যন্ত কোনো সময় নষ্ট হয়। কারণ এটা যদি হয় তাহলে দেখবেন একটা সময় তাদের অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট বা সমবোঝা এটার উপর ডিপেন্ড করে থাকে তাদের বৈবাহিক জীবনটা নিয়ে। তাহলে এই যে আটটা কূট বললাম, আটটা কূটের সেটা কোথায়ও, অর্থাৎ কোথাও বলছে দৈবিক বিকাশ বলা হচ্ছে, কোথায় বলা হচ্ছে প্রাকৃতিক সামঞ্জস্য, দুজনের মধ্যে যে প্রাকৃতিক দিক দিয়ে সামঞ্জস্যর জায়গা, সম্পর্কের স্থায়িত্বর জায়গা, দুজনের মধ্যে প্রত্যক্ষ গুণ কিগুলো আছে, মানসিক প্রকৃতি, একজনের মানসিকতা এক ধরনের, আরেকজনের মানসিকতা আর অন্য ধরনের হতেই পারে। এবং এই মানসিক প্রকৃতি যেটা আপনারা গ্রহমৈত্রী কূটের থেকে কানেকশন পায়। দুজনের দেখা গেলো গ্রহমৈত্রী কূট, অর্থাৎ দুজনের দেখা গেলো রাশিগত জায়গা থেকে, যে রাশির যে অধিপতি দেখা গেলো যে তার মধ্যে বন্ধুত্ব জায়গা রয়েছে বা সম গ্রহের কানেকশন রয়েছে, তাহলে তাদের মধ্যে সুসম্পর্ক থাকবে। যদি দেখা গেলো অ্যান্টি হয়, তাহলে শনি আর মঙ্গল যদি হয় তাহলে নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে। বৃহস্পতি রাহু কানেকশন হয়ে গেল, সেক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন। জাস্ট আমি আপনাকে এই কথাটা বললাম বোঝানোর জন্য। তাহলে এই কানেকশনের কারণে এইগুলো হয়। আবার বলা হচ্ছে মানসিক প্রকৃতি, যেমন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দাম্পত্য ঐক্যর জায়গা। এটাও কিন্তু খুব কঠিন এবং এটাও কিন্তু খুব জটিল ধরনের। কারণ তখন দেখবেন যে বিগত দিনেও আমরা, বা বিশেষ করে আমরা এই অষ্টকূটের বিচার না জানলেও, বা এই বিষয়টা অত কিছু হয়তো ক্যালকুলেশন না করতে বলে, একটা ক্যালকুলেশন খুব ভালো জানি, যে নরগণ আর রাক্ষসগণ বা দেবারিগণ আর দেবগণ, এই গণের মধ্যে কোন গণ আপনার ছেলের বা আপনার মেয়ের, এটা কিন্তু আমরা দেখি। কারণ এটা হচ্ছে দাম্পত্য ঐক্যকে ডিফেন্ড করে এটার উপর। যদি রাক্ষসগণ হয় জাতিকা আর রাক্ষসগণ হয় জাতক, তাহলে সেক্ষেত্রে দুজনের মধ্যে তো অ্যাডজাস্ট হবেই না। কারণ রাক্ষসগণ আর রাক্ষসগণ নরগণের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। রাক্ষসগণ দেখা গেল ছেলের, মেয়ের হচ্ছে নরগণ, কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন, সারাদিন ঝগড়া ঝামেলা হবেই হবে, কোনো রকমের অ্যাডজাস্ট হবে না। এবং সেটা প্রত্যেকটাই আটটা কুটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট হওয়ার জায়গা। আবার বলছি, তাহলে সেখানে শুধু ঝগড়া অশান্তি হবে, কখনো কখনো ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, কখনো কখনো দেখা গেল যে একজন হয়তো মারাও যেতে পারে। কানেকশনের পরিপ্রেক্ষিতে ভয় পাওয়ার ব্যাপার নেই, প্রত্যেকটা কানেকশন অর্থাৎ এই গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কখনো কখনো দেখা গেল যে অর্থাৎ এই দাম্পত্য বললাম পারস্পরিক যোগ্যতা, হয়তো একজনের সেই যোগ্যতা নেই, সেটা আর একটা জাতকের বা সেক্ষেত্রে তার ওয়াইফের রয়েছে বা তার হাজবেন্ডের রয়েছে, সেই যোগ্যতার দিকে কারোর কম আছে, কারোর কম বেশি আছে। এবং এটাও তাদের মধ্যে একটা অনেক সময় ডিপ্রেশনের কাজ করে, এবং সেটাও কিন্তু মানসিক জায়গা থেকে সমস্যা তৈরি হয়, এবং যেটা বৈবাহিক জীবনে একটা বড় রকমের ছাপ নিয়ে আসে, নেগেটিভ ছাপ। আর একটা কি আছে মানসিক করণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বলা হয় নারীকূট, এবং এটার 8 পয়েন্ট রয়েছে একটার মধ্যে। তাহলে এই পয়েন্টগুলো প্রত্যেকটার সঠিক বিচার রয়েছে। এবং এই যে 8টা কূটের বিচারে বলা হয় 18 পয়েন্ট যদি না হয় তাহলে সেক্ষেত্রে শাস্ত্র মতে বিবাহ উপযুক্ত হবে না, বা বিবাহর মত দেওয়া হয় না জ্যোতিষশাস্ত্র মতে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে ব্যভিচারী দোষ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে বৈধব্য যোগ, এগুলোরও বিচার করতে হয়। এবং দেখা গেলো বিবাহের পরবর্তী তার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে শুক্রটা কম্বাস্ট রয়েছে, দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, তাহলে এগুলো সমস্যা আছে কিনা দেখে তারপরে বিচার করে তারপর সেগুলো দিতে হয়। কিন্তু আবার বলছি, জন্ম মৃত্যু বিবাহ সব ঠিকই আছে, সবটা উপরওয়ালার ইচ্ছায়, কিন্তু আপনি অবশ্যই আপনার সেই জায়গাগুলোর কিছু প্রতিকার প্রতিবিধানও রয়েছে। তাহলে সেক্ষেত্রে বিবাহের পরে কিছু প্রতিকার রয়েছে, বিবাহের আগে কিছু প্রতিকার রয়েছে, সেইভাবে মেনে চলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছিলাম যে দেখুন, এই যে বিবাহ যে বিষয়টা, যেমন দুটো পরিবারের
বন্ধন জায়গা, দুটো পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জায়গা। এবং এই বিবাহ দেওয়ার আগে মুহূর্তে কিন্তু আমরা বিভিন্ন পঞ্জিকা, বিভিন্নভাবে পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে, তারপরে যিনি বিবাহ পড়াবেন তার সঙ্গে আলোচনা করে তারপর ডিসাইড করা হয় সেই নির্দিষ্ট দিনটা এবং কতটা শুভ, কোন তিথিতে, কোন সময় করলে, কোন বারে, সেটার জন্য কি কোন মাসটা ঠিক আছে, এগুলোর প্রত্যেকটা বিচার্যের বিষয়। কিন্তু বলছে ভগবান মনু তার মনুস্মৃতিতে 8 প্রকারের বিবাহের কথা বলেছেন এবং মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি তার সংস্কার বিধি গ্রন্থের অন্তর্গত বিবাহোপকরম এর বিবাহের সম্পর্কিত যে শ্লোক তিনি বলেছেন তার মধ্যে বলা হচ্ছে বিবাহ 8 প্রকারের। আমি কেন এই আলোচনা করলাম, কারণ এগুলো কিন্তু বর্তমান সমাজে বহু মানুষ সেটাগুলো মেনে চলেন। কারণ একটা বিবাহ হওয়া মানে প্রচুর অর্থ ব্যয় হওয়া এবং তার সঙ্গে সঙ্গে দুটো পরিবারের মধ্যে আনন্দ, এবং সেটা অনেক পরিবারের সঙ্গে, অনেক দেখা গেল রিলেটিভদের সঙ্গে সেই সময় একটা যোগাযোগের বন্ধন তৈরি হওয়া, এগুলো কিন্তু বিবাহর সঙ্গে যুক্ত থাকে। তাই 8 প্রকারের বিবাহ হয় এবং এই বিবাহ হচ্ছে 8 প্রকার। কি কি বলছে? ব্রহ্ম, দৈব, আর্য এবং প্রজাপত্য, এই 4টি বিবাহ। আর এক 4টি বিবাহ হচ্ছে অসুর, অর্থাৎ আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। এই 8 রকমের বিবাহ রয়েছে। অর্থাৎ এই প্রথম যে 4টে বললাম এটা উৎকৃষ্ট মানের বিবাহ, উৎকৃষ্ট 4টি বিবাহ, যেটা হচ্ছে, আবার বলছি, ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ আর প্রজাপত্য বিবাহ। এটা হচ্ছে উৎকৃষ্ট মানের বিবাহ। এবং এই বিবাহ উৎকৃষ্ট মানে কেন, এর সঙ্গে সঙ্গে আমি অবশ্যই আলোচনা করব। এবং বলছি নিকৃষ্ট 4টে বিবাহ রয়েছে, সেটা হচ্ছে আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ আর পৈশাচ বিবাহ। কিরকম না, ব্রাহ্ম বিবাহ কি ধরনের, সেটা কেন, তার মধ্যে তার গুরুত্ব কি রয়েছে। বলছে কন্যাকে বস্ত্রাদি দ্বারা অলঙ্কৃত করে এবং কন্যাও যাতে পছন্দ যাকে করেছে সেই পুরুষকে, অর্থাৎ যাকে সে কন্যা পছন্দ করেছে তাকেও সুন্দরভাবে সাজিয়ে যে বিবাহ, অর্থাৎ যেখানে যে কন্যা দান করা হয় সেইটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ এখানে বিবাহের ক্ষেত্রে কন্যাকেও খুব সুন্দর করে সাজিয়ে তার মনের ইচ্ছা পূরণ করে এবং তারপরে যার সঙ্গে বিবাহ হবে তাকেও খুব সাজের সঙ্গে সাজগোজ করে সম্পূর্ণ যে বিবাহ সম্পন্ন হয় সেটাকে ব্রহ্ম বিবাহ বলা হয়। এরপরে কি হচ্ছে, দৈব বিবাহ যেটাকে বলা হচ্ছে, এটাও বলছে বিরাট যাগযজ্ঞ করে এবং বিদ্বান বেশ কিছু মানুষকে নিয়ে এসে, অর্থাৎ যে জ্ঞানী পণ্ডিত এরকম কোনো মানুষ বা সমাজের প্রতিষ্ঠিত কিছু মানুষকে নিয়ে এসে তাদেরকেও কিছু বরণের মাধ্যমে যে বিবাহ দেওয়া হয়। এবং সেখানে অবশ্যই সেখানে যে পিতা, কন্যার যে পিতা হয় বা পিতৃতুল্য যারা থাকেন, সেটা কন্যাকে দান করেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কন্যাকে দান করা, সেটা সেই বিবাহটাকে বলা হয় কি না দৈব বিবাহ। আর আর্য বিবাহ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কিছু আদান প্রদান না করে উভয়ের প্রসন্নতা সহকারে যে দুজনের মধ্যে মিল বন্ধন হয়, দুটো পরিবারের মধ্যে মিল হয়, সেটাকে বলা হয় আর্য বিবাহ। এবং এর সঙ্গে সঙ্গে প্রজাপত্য বিবাহ যেটা বলা হচ্ছে সেটাও বলছে এখানেও যজ্ঞশালা, অর্থাৎ যথারীতি যজ্ঞের আয়োজন করে এবং যথারীতি যে দুজনের মধ্যে যে মিল, অর্থাৎ দুজনের মধ্যে যে মিল তৈরি হয়, দুটো পরিবারের মধ্যে যে মিল বন্ধন হয় এবং তার সঙ্গে সঙ্গে কন্যাকে খুব আনন্দের সঙ্গে সেই বরের হাতে, অর্থাৎ সেখানে কন্যার যে বর হবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো পুরুষের হাতে কন্যা দান করাটাকে
সেখানেও কিন্তু সেটাকে বলা হয় প্রজাপত্য বিবাহ, যেটা যজ্ঞের মাধ্যমে করা হয় এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে, সেটাকে বলা হয় প্রজাপত্য বিবাহ। আর কি আছে? নিকৃষ্ট বিবাহ, যেটা বলা হয় অসুর বিবাহ। বলে বরের জ্ঞাতিবর্গকে ও কন্যাকে যথাশক্তি ধন সম্পত্তি দিয়ে, অর্থাৎ এই যে আগে দেখবেন যে বহুল প্রচলিত ছিল যে কন্যা, যারা কন্যা পক্ষ বরকে কি না কিছু অর্থ কড়ি দিয়ে তারপরে কন্যাকে সেখানে দান করা হবে। তাহলে সেই বিবাহটা অ্যাকচুয়ালি অসুর বিবাহ বলা হয়। আর গান্ধর্ব বিবাহ, যেটা বর এবং কন্যার ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা অনুসারে উভয়ের যে সংযোগ হয়, অর্থাৎ বর এবং কনে দুজনেই তাদের মতের মিল হয়েছে, সেখানে হয়তো পরিবারের কোনো মিল নেই বা মত নেই, কিন্তু সেক্ষেত্রেও সেই বিবাহ হতে পারে এবং সেই বিবাহটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। আর রাক্ষস বিবাহ কি হয়? সেটা হচ্ছে হনন এবং ছেদন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই রাক্ষস বিবাহ কিন্তু ভীতি প্রদর্শন করে কন্যাকে হয়তো কোনোভাবে নিয়ে গিয়ে কোথায় বিবাহ দেওয়া হচ্ছে, কন্যা পক্ষ সেখানে হাজির নেই বা তাদের মতের বিরুদ্ধে বা বর পক্ষের মতের বিরুদ্ধে যে বিবাহটা হয় সেটা হচ্ছে রাক্ষস বিবাহ বলা হয়। আর পৈশাচ বিবাহ, যেটা হচ্ছে বলছে উন্মাদ, এরকম কোনো ব্যক্তি বা উন্মাদ বা কোনো ক্ষেত্রে সেটা মদ্যপান অবস্থায় হতে পারে বা এরকম কোনো উন্মাদ জাতীয় কোনো বিবাহ, যে বিবাহের হয়তো একজনকে ভীতি প্রদর্শন করছে, কিন্তু সেটা তারা মানে এই মুহূর্তে তাদের মধ্যে যে জায়গাটা রয়েছে সেটা মানে এই মুহূর্তে তারা স্বাভাবিক না। অর্থাৎ স্বাভাবিক না এই অবস্থায় যে বিবাহটা করানো হচ্ছে সেই বিবাহটাকে পৈশাচ বিবাহ বলা হয়। তাহলে এই যে 8 রকমের বিবাহ, যেটা হচ্ছে নিকৃষ্ট মানে 4টি বিবাহ আর উৎকৃষ্ট মানে 4টি বিবাহ, এই বিবাহ যে তিথি নক্ষত্র রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা আমরা বলি যে জন্ম মৃত্যু বিবাহ, এটা নির্দিষ্ট তিথি নক্ষত্রের কানেকশন অনুযায়ী হয়। তখন বিবাহ যেখানেই দিন না কেন বা বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদের জটুক বিচার অবশ্যই করতে হবে, কারণ বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের অনেক মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় এবং দুটো পরিবারের মধ্যে মেলবন্ধন হয়। সেই জন্য আগে আপনার সন্তানের জন্মছক দেখে নিন, তার মধ্যে কোনো দোষ আছে কিনা, কোনো বৈধব্য যোগ, কোনো দেখা গেল যে ডিভোর্সের যোগ যেটাকে বলা হয়, বা কোনো কারণে দেখা গেল যে এমন কিছু মাঙ্গলিক দোষ রয়েছে যেগুলো পরবর্তী বিবাহিত জীবনে খুব সমস্যায় নিয়ে আসতে পারে। এমনকি ব্যভিচারী দোষ যেটা থাকলে পারে, সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক কিন্তু বা বিবাহিত জীবনও কিন্তু খুব দুঃস্বপ্নময় হয়। তাহলে সেগুলোর জন্য সঠিক বিচার করে প্রতিকার করতে হয়। প্রতিবিধান করলে, সঠিক গাইডলাইন নিলে, আমি তো বারবার বলি, সেই জায়গাগুলো কিন্তু ভালো হয়। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। আমি সকলকে বলছি আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা।
আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা বক্স ওয়াগন কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি, এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে
দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মন্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখিয়ে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি আর টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।